আর একটা প্রশ্ন সব জায়গায় এখন উঠছে, আচ্ছা কাতার, বাহরিন, কুয়েত, এমিরেটস বা দুবাইয়ের শাসক এরা কেন আমেরিকান ঘাঁটি এইসব জায়গায় রেখে দিয়েছে? কারণ আমেরিকান ঘাঁটি রেখে দিয়েছে বলেই না ইরান এদের উপর আর অ্যাটাক করছে, ইরান তো সেটা বলছে। এবং লোকজনের মধ্যে প্রচুর দেখছি রিউমার ছড়াচ্ছে যে এইসব দেশগুলো নাকি আমেরিকান ঘাঁটিগুলোকে সরিয়ে নিয়ে যেতে বলেছে। আমি না শুনে আসছিলাম, আরে বাবা আপনারা তো ইতিহাসটা তো পড়বেন যে এই দেশগুলো এলো কী করে। সবচেয়ে বড় কথা, এই আমেরিকান ঘাঁটি আছে বলেই ওই দেশগুলো, এই ছোটো দেশগুলো, কাতারের মতো একটা পুচকে দেশ, কুয়েতের মতো একটা পুচকে দেশ, এত 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 অয়েল রিজার্ভ, এত ধনসম্পত্তি নিয়ে বেঁচে আছে, কারণ আমেরিকা ওদের প্রোটেকশন দিচ্ছে এতদিন ধরে। ওকে, আচ্ছা এদের ইতিহাসটা আপনাদের জানতে হবে। আজকে মিডল ইস্টের যে ম্যাপটা আপনারা দেখছেন এটা পুরোটাই ছিল অটোম্যান সাম্রাজ্যের অংশ। আজ থেকে 150 বছর আগে এখানে অটোম্যানদের একদম প্রবল আধিপত্য, এবং এটা এই বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো অটোম্যানদের আন্ডারে আসতো, অর্থাৎ তুরস্কের শাসনে আসতো। কিন্তু যেটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধে অনেক দিন আগে থেকে, প্রায় 50 বছর আগে থেকেই অটোম্যান এম্পায়ার নিজেদের মধ্যে ইনফাইটিংয়ে দুর্বল হতে শুরু করে। তারপর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর ওরা জার্মান পক্ষে জয়েন করলো, অ্যাক্সিসে জয়েন করলো এবং হেরে গেল ফ্রান্স এবং ইংল্যান্ডের কাছে। ফ্রান্স আর ইংল্যান্ড কী করলো, তখন সব এদের বিভিন্ন এইসব দেশগুলো তৈরি করে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর কিন্তু মিডল ইস্টের ম্যাপটা ড্র করা হচ্ছে। তখন মিডল ইস্টে ব্রিটিশ অকুপাইড প্যালেস্টাইন এসছে, সৌদি আরব তৈরি হয়েছে, সিরিয়া তৈরি হয়েছে, ইরান, ইরাক সব, ইজিপ্ট, সব আলাদা আলাদা করে কার্ভ আউট করে এক একটা দেশ তৈরি। আজকে যতগুলো দেশ দেখছেন করছেন, এর মধ্যে কাতার, কুয়েত, ইমেরিটিস, এদের ছোট ছোট যেসব রাজতন্ত্রগুলো ছিল আলাদা আলাদাভাবে সব ব্রিটিশ প্রোটেকশন এলো। এগুলো অ্যাকচুয়ালি ছিল ব্রিটিশদের শাসন। মানে ভারতে যেমন ব্রিটিশদের শাসন ছিল, ধরুন 500 মতো ভারতের রাজা ছিল, তো 500 মতো রাজারা কীভাবে শাসন করতো, তাদের মিলিটারি ছিল ব্রিটেনের, কিন্তু ইন্টারনাল শাসনটা ছিল কিন্তু রাজাদের। তো এখানে ওই আমিরদের শাসন, কিন্তু একদম ভারতে যেভাবে ব্রিটিশরা শাসন করতো, আজকে কাতারের সাথে যে ধরুন যেটা মানে কাতারের সাথে সম্পর্ক বা বাহরাইনের সাথে সম্পর্ক বা জর্ডানের সাথে সম্পর্ক, ব্রিটিশদের একদম সেই রকম, যে সবই হচ্ছে ব্রিটিশ মিলিটারি। তার মধ্যে অধিকাংশ আবার ভারতের মিলিটারি ছিল, মানে ব্রিটিশ রাজি মিলিটারি। আর এই রাজারা ব্রিটিশ প্রোটেকশন পাচ্ছে এবং নিজেদের মতো করে রাজত্ব করছে। এবং আপনি যদি এদের ইতিহাস দেখেন, কাতার, কুয়েত, বাহরাইন, এগুলো সবই হচ্ছে বিটুইন 1970s এবং 1980s মধ্যে। এর মধ্যে জর্ডানগুলো প্রথমে হয়ে গেছে 1947 ভারতের সাথে সাথে। তারপর বাহরাইন, কুয়েত, কাতার ব্রিটিশ একদম হাত গুটিয়ে নিয়েছে 1970s পর থেকে, যে না ভাই তোমরা তোমাদের সেনাবাহিনী দিয়েই প্রোটেক্ট করতে হবে। কিন্তু সেটা খুব কঠিন, কারণ ওপরে ইরাক, ইরান এদের মতো বর্ডার তৈরি হচ্ছে। বা এখানে একটা সমস্যা আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে ইরাক, ইরান এবং ইজিপ্ট, এই তিনটে জায়গাতেই কিন্তু রাজতন্ত্র ছিল। সেই রাজতন্ত্রগুলো কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান পক্ষ রক্ষা করতে পারেনি। এর মধ্যে যেখানেই আরব ন্যাশনালিজম তৈরি হয়েছে, এবং আরব ন্যাশনালিজম বলেছিল যে ওরা সমস্ত রকম রাজতন্ত্রকে ধ্বংস করবে, তো এই জন্য বাথ পার্টি তৈরি হয়েছিল একটা আরব ন্যাশনালিস্টদের। এবার ধরুন সেই বাথ পার্টি ইজিপ্টে, ইরাকে ক্ষমতা দখল করেছে, করে ডিক্টেটর হয়ে গেছে, করে অবভিয়াসলি ইজিপ্টের ডিক্টেটরশিপ আমেরিকার সাথে অ্যালাইন করেছে, কিন্তু ইরাক করেনি। ফলে ইরানকে মেরে ধরে আবার আমেরিকার পথে আনা হয়েছে, কারণ এখন ইরাক কিছুটা গণতান্ত্রিক হলো, ইউএসের সাথে অ্যালাইন। ইজিপ্ট তো বহুদিন থেকে ইউএসের সাথে অ্যালাইন। একমাত্র ব্যতিক্রম হচ্ছে গোটা মিডল ইস্টে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইরান। ইরান 79 পর্যন্ত হচ্ছে আমেরিকার সাথে সবচেয়ে বড় অ্যালাইন, আমেরিকার সাথে সবচেয়ে বন্ধু দেশ। কিন্তু আবার যেটা বললাম যে বিপ্লবের পর পুরো পাল্টে গেছে। একমাত্র ইরানই হচ্ছে এখানে ব্যতিক্রম পুরোপুরি এই রিজনটাতে। তো এইখানে সমস্যাটা হচ্ছে যে কাতার, কুয়েত, বাহরাইন এরা যদি আমেরিকাকে বলে যে না তুমি তোমার বেস বুটি নিয়ে চলে যাও, প্রশ্ন হচ্ছে বলবেটাকে, বিড়ালে গলায় ঘন্টাটা বাঁধবে কি? তাহলে আপনারা বেসিক জিনিসটাই জানেন না, সেটা হচ্ছে এই যে বাহার, কুয়েত, মানে যাই হোক না কেন, ধরুন এমবিএস, এই যে এমবিএস সৌদি আরবের যুবরাজও রাজা হয়ে গেল, তো হি ওয়াজ নট ইন সাকসেশন, তার কিন্তু যুবরাজ বা রাজা হওয়ার কথা নয়। তো কী করে হলো? কারণ আমেরিকার মদতে। কুয়েত, বাহরাইন, ইমেরিটস, ওমান, এখানে যত শাসক আছে সবাই আন্ডার ইউএস অ্যান্ড ব্রিটিশ প্রোটেকশন। এখনও ওখানে ইউএস বেস আছে, ব্রিটিশ বেস আছে, ফ্রান্সের বেস আছে। এবং যিনি রাজা হন সেটা একটা কাউন্সিলের ওদের মধ্যে, মানে ওদের ওই ওই রাজ পরিবারের কাউন্সিলের একটা সিলেকশন হয়, এবং আমেরিকা থেকে সবুজ সংকেত থাকে। অর্থাৎ এই অঞ্চলে যতগুলো রাজা আছে সবাই আমেরিকার সবুজ সংকেত পেয়ে রাজা হয়েছে। মানে কোনো রাজা যদি এখানে বেঁকে বসে
তার রাজতন্ত্র পরের দিন চলে যাবে, মানে তাকে সরিয়ে অন্য একজনকে দেখবে রাজা হয়ে গেছে। কারণ এইসব জায়গায় সবাই জানে এদের ইভেন মানে সিকিউরিটি অ্যাপারেটাস পর্যন্ত পুরো আমেরিকার। অর্থাৎ ধরুন কাতারের রাজা মনে করলো যে না, আমার আমেরিকান বেস তুলে দিতে হবে, পরের দিন আর সে রাজা থাকবে না, দেখবে তার ভাইরা ভাই, তার বৈমাত্রীয় ভাইরা ভাই, তার স্টেপ বাদার সে রাজা হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। সেগুলো একটু জেনে রাখুন, দিস ইজ হাউ দিস এন্টার থিং। এই এন্টার রিজনে একমাত্র রোগ এরিয়া হচ্ছে ইরান, যেটা ইউএসের কথা শোনে না। বাদ বাকি ইরাক শুনছিল না, ইজিপ্ট শুনছিল না। ইজিপ্ট এবং ইরাককে মোটামুটি পথে এনেছে। যেগুলো রাজতন্ত্র আছে সেগুলো তো শুনতোই, যেগুলো রাজতন্ত্র ছিল না সেগুলোই শুনছিল না। তো তার মধ্যে ইজিপ্ট তো ভালো রকম এখন ইউএস অ্যালাইন্ড, ইরাককেও তাই সাদ্দাম হোসেনকে ওটি অ্যালাইনমেন্ট করে ফেলা হলো, লিবিয়াতে অ্যালাইনমেন্ট এনে ফেললো ইউএস, বাকি পড়ে রয়েছে এখন ইরান। এবার বলুন ইতিহাসের গতি থেকে কে রিস্ক নিতে যাবে? ইরানকেও পথে আসছে, এটা কোনো অসুবিধা নেই, ইটস ম্যাটার। ইরান রেজিস্ট করছে, থ্যাঙ্কস টু দেম। আমি তাদেরকে, তারা যে বীরত্ব দেখাচ্ছে আমি ডেফিনেটলি তাদের ক্রেডিট দেবো, কিন্তু কতদিন? তো বেশি দিন পারবে না, দে হ্যাভ টু ক্যাপিচুলেট, দের ইজ নো আদার অপশন। কিন্তু তারা যে হ্যাঁ এই যে বীরত্ব দেখিয়েছে, এটা ডেফিনেটলি খুব গর্বের ব্যাপার যে ইরানিয়ানদের পক্ষে, যে অ্যাটলিস্ট তারা আমেরিকার বিরুদ্ধে ভয়ে ছেড়ে পালায়নি। ভেরি গুড থিং, আই উইল গিভ দেম এ ফুড ক্রেডিট। বাট যা হওয়ার এটা তো হবেই, যে যেভাবে ইজিপ্ট পথে এসছে, ইরাক পথে এসছে, এরাও পথে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।